আসসালামু আলাইকুম। শ্রুতিগল্পের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগতম। এই পর্বে আপনারা শুনবেন শারমিন আহমদ রচিত তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা এর চতুর্থ অংশ। আশা করছি সাথেই থাকবেন। আম্মা ও আতিয়া কাকি তাদের উপস্থিত বুদ্ধি ও সাহস দিয়ে সেদিন পাকিস্তানি সৈন্যদের হাত থেকে রক্ষা পাওয়ার পর আম্মা আবারও দ্রুত সিদ্ধান্ত নেন দ্বিতীয় কোনো বাহিনী চলে আসার আগেই গৃহত্যাগ করার। ২৬শে মার্চ চারদিকে কারফিউ চলছে। বাড়ির সামনে পাকিস্তানি সেনাবাহিনীর আনাগোনা। পাশের বাড়ির ছাদে নিজেকে আড়াল করে সাকিবার বাবা ইশারায় আম্মাকে বললেন তার বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য। কিন্তু তার বাড়িটি আমাদের বাড়ির মতোই রাস্তার ওপারে হওয়ায় পাকিস্তানি সৈন্যদের নজর এড়িয়ে সেখানে আশ্রয় নেওয়া দুরূহ। আতিয়া কাকির সহায়তায় আম্মা অতি সন্তর্পণে দোতলা থেকে নিচতলায় নেমে এলেন। কোলে সোহেল এবং মিমির হাত ধরা, সঙ্গে কাজের মেয়ে আমেনা বেগম। নিচতলার বারান্দায় নানা বসা, তার দৃষ্টিতে যেন সব হারাবার ব্যথা। আম্মা নানার পা ছুঁয়ে সালাম করে দোয়া চাইলেন। বললেন তিনি পেছনের বাড়ির দেওয়াল টপকে পালাতে যাচ্ছেন। নানা ব্যাকুল কণ্ঠে আম্মাকে রুখতে চাইলেন। বললেন, লিলি তুই যাস নে, মিলিটারির হাতে ধরা পড়ে যাবে। চারদিকে তখনও কারফিউ চলছে, ধরা পড়ার ভয় প্রতি পদে। আম্মা আর পিছু ফিরে নানার দিকে চাইলেন না। ভয় হলো কি জানি যদি মায়ার টানে দুর্বল হয়ে পিছিয়ে পড়েন। পেছনের বাড়ির ভদ্রলোক ছিলেন অতি সজ্জন এক ব্যক্তি। সিলেটে তার বাড়ি, নাম আব্দুল মুবিন চৌধুরী। মুক্তিযোদ্ধা বীর বিক্রম অবসরপ্রাপ্ত মেজর শমশের মুবিন চৌধুরীর পিতা। তিনি ও তার স্ত্রী তাহমিদুন নাহার সহ পুরো পরিবার ছুটে এলো আম্মা ও শিশু ভাই বোনকে দেয়াল পার করানোর জন্য সহযোগিতা করতে। ভদ্রলোক আম্মাকে তার মেয়ে সম্বোধন করে অতি সমাদরে বরণ করলেন। অথচ নতুন এই প্রতিবেশীর সঙ্গে আম্মার কোনো আলাপ পরিচয় হওয়ার সুযোগ হয়নি। ২৭ মার্চ সকাল ৮টায় কারফিউ তুলে নেওয়া হয়। তখন আমাদের অসীম সাহসী বড় মামু ক্যাপ্টেন সৈয়দ গোলাম কিবরিয়া আম্মাকে তার আশ্রয়দাতার বাড়িতে নিয়ে যান। শঙ্কা ছিল আম্মার খোঁজে সামরিক বাহিনী আশেপাশের বাড়িতেও হামলা চালাতে পারে। আতিয়া কাকিও সেদিন চলে গেলেন শান্তিনগরে তার মায়ের বাড়িতে। যাওয়ার সময় নানার কাছে তিনি কিছু টাকা রেখে গেলেন। যদি আজিজ কাকু ফিরে আসেন তখন এই টাকা কাজে লাগবে। সেদিন বেলা ১১টায় বড় মামুর ধানমন্ডির ১৩/২ এর বাড়িতে মুসা সাহেব নিয়ে আসেন সেই ঐতিহাসিক চিরকুট। আম্মা রুদ্ধশ্বাসে বারবার করে পড়লেন আব্বুর পরিপাটি মুক্তোর মতো হাতের লেখার ছোট্ট কটি অসামান্য বাক্য। লিলি, আমি চলে গেলাম। যাবার সময় কিছুই বলে যেতে পারিনি, মাফ করে দিও। আবার কবে দেখা হবে জানি না। মুক্তির পর তুমি ছেলে মেয়ে নিয়ে ৭.৫ কোটি মানুষের সঙ্গে মিশে যেও। দোলনচাপা। দোলনচাপা আব্বুর ছদ্মনাম। আব্বুর চিরকুটটি পড়ার পর আম্মা তার হৃদয়ের অনুভূতিকে ব্যক্ত করেছিলেন এভাবে। কতক্ষণ যে কাগজখানা হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসেছিলাম জানি না। সেই দিনের সেই মুহূর্তে এ কথা কয়টি শুধু কথার কথাই ছিল না। জীবনের পরবর্তী অধ্যায় শুরু করার জন্য সেই লেখাগুলো ছিল পবিত্র প্রেরণার উৎস। ৭.৫ কোটি মানুষের সঙ্গে নিজেকে নতুনভাবে নতুন রূপে আবিষ্কার করেছিলাম সেদিন। তারপর ফিরে পেলাম এক নতুন সত্তা। শুরু হলো এক অবিস্মরণীয় মহান যাত্রা। এরপর তিনি প্রস্তুতি নিলেন বন্ধুর যাত্রাপথ অতিক্রম করবার জন্য। আব্বুর চিঠিটি আম্মার মধ্যে অসামান্য প্রেরণার সঞ্চার ঘটালো। বড় মামুর বাড়ির উপরও পাকিস্তানি সেনাদের চোখ পড়তে পারে এ আশঙ্কায় আম্মা বড় মামুর প্রবল ইচ্ছার বিরুদ্ধে আশেপাশের বাড়িতে ক্ষণস্থায়ী অবস্থানের ব্যর্থ চেষ্টা করলেন। এক বাড়ির দরজায় খুলল না এবং অপর বাড়ির সরকারি কর্মকর্তা তাকে গৃহে আশ্রয় দেওয়ার কিছু পরে রাতের আধারে বের হয়ে যেতে বাধ্য করলেন। আম্মা ফিরে এলেন বড় মামু ও মামির উষ্ণ স্নেহর ছায়াতলে। তারপর সতর্কতা অবলম্বনের জন্য আবারও স্থান পরিবর্তন। ৩০ মার্চ সকালে মগবাজারের রাস্তায় আম্মার সঙ্গে রিমি ও আমার দেখা হলো। খালাতো ভাই সাইদ ভাই আম্মার কাছে আমাদের পৌঁছে দিলেন। ২৫ মার্চ ভয়াল রাত্রের পর আমাদের প্রতিটি দিন যেন এক যুগের মতো কেটেছে। মনে হলো কত যুগ পর আম্মার দেখা পেলাম। ছোট্ট ভাই সোহেল ও আদুরে মিমিকে আমরা দুবোন জাপটে ধরে বড় মামুর লাল হেলমেট গাড়িতে আম্মার ও আমেনার পাশেই চড়ে বসলাম। বড় মামু গাড়ি চালাচ্ছেন, পাশে আওয়ামী লীগের একনিষ্ঠ সমর্থক ও পৃষ্ঠপোষক আফতাব উদ্দিন মিয়া, আজিজ কাকুর দূর সম্পর্কের ভগ্নিপতি ও ব্যবসায়ী। আমরা ডেমরাঘাট দিয়ে লঞ্চে করে আফতাব উদ্দিন সাহেবের কালীগঞ্জের বাড়ি জামালপুরে যাব। নিরাপত্তার খাতিরে শহর আমাদের ছাড়তেই হলো। গাড়িতে বসে আম্মার কাছে উজাড় করে দিলাম আমাদের ১ সপ্তাহের
রোমহর্ষক ট্র্যাজিক অ্যাডভেঞ্চারের কাহিনী। 25 মার্চ সন্ধ্যা পর্যন্ত রিমি ও আমি তাঁতীবাজারে খালাতো ভাই বোনদের সঙ্গে খোলা ছাদে জারপনায় আনন্দে খেলে বেড়াচ্ছিলাম। স্কুল যেতে হচ্ছিল না, তাই বলে একটু বেশি আনন্দ। 2 দিনের মধ্যে আমরা মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়াতে শিখে গেলাম। পাশের বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে ছাদে রং বেরঙের ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা শুরু হলো। ঘুড়ি ওড়ানোর ফাঁকে ফাঁকে আমি মহা উদ্যমে খালার বাড়ির পুরো দেয়াল আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার ছবি সাদা চকে এঁকে ভরে ফেললাম। পাশে বড় বড় করে লিখলাম জয় বাংলা। খালার বাড়ির চারপাশে বাদরের উপদ্রব, খাবার দাবার সামলে রাখতে হতো। আমাদের চোখের সামনে রান্নাঘর থেকে কলা তুলে বাদর চম্পট। সবচেয়ে মজা লাগতো মা বাদর যখন সন্তানকে পিঠে নিয়ে ঘেঁষে ঘেঁষে পুরানো বাড়ির এক কার্নিশ থেকে অপর কার্নিশে নির্ভয়ে লাফিয়ে পার হয়ে যেত। সে ভয়াল কালো রাত্রের সন্ধ্যায় আমাদের খেলা অনিচ্ছাকৃতভাবে বন্ধ হলো খালার তাগাদায়। হাত মুখ ধুয়ে খালার হাতের মজাদার খাবার খেয়ে সারাদিনের খেলাধুলার শ্রান্ত আর গল্প করতে করতে ঘুমিয়ে পড়লাম। প্রায় মধ্যরাতে আমাদের ঘুম ভেঙে গেল ভয়ানক গোলাগুলি ও অগণিত মানুষের চিৎকারের শব্দে। হিন্দু অধ্যুষিত তাঁতীবাজার ও পার্শ্ববর্তী শাঁখারি বাজারে আগুন জ্বলছে। চারদিকে শুধু মরণ চিৎকার ও বাতাসে পোড়া গন্ধ। বিস্ময়, আতঙ্ক, অনিশ্চয়তা মিশ্রিত রাতটি দেখতে দেখতে পার হয়ে গেল। পরদিন সারাদিন কারফিউ। তার মধ্যেই দিন দুপুরে খালার বাড়ির পেছনে নাগরমহল সিনেমা হলের কাছ থেকে ভেসে এলো অসহায় মানুষের মরণ আর্তনাদ ও প্রচণ্ড ব্রাশ ফায়ারের শব্দ। খালার বাড়ির পেছনের বারান্দায় নাগরমহল সিনেমা হলের একাংশ দেখা যেত। আমাদের চোখের সামনেই সিনেমা হলটিকে জ্বলতে দেখলাম। আগুনের সঙ্গে বিশ্রী কালো ধোঁয়া চারপাশের বাড়ির দিকে ধেয়ে এলো। খালার বাড়ির ভেতরেও ভরে গেল ধোঁয়ায়। মনে হলো মৃত্যু বুঝি আসন্ন। আমরা সকলেই আল্লাহর নাম স্মরণ করতে থাকলাম। আগুনের হাত থেকে খালার বাড়ি রক্ষা পেলেও আতঙ্ক ও অনিশ্চয়তায় বড়দের ঘিরে ধরল। ছোট হওয়ার একটি বিশেষ সুবিধা ছিল এই যে আমরা বিচরণ করতাম বর্তমানে। অপরিবর্তনীয় অতীত ও অজানা ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাববার চেয়ে আমরা সহজেই মানিয়ে নিতাম বিরামহীন বর্তমানের প্রতিটি মুহূর্তের সঙ্গে। তাৎক্ষণিক স্বস্তি সঞ্চয়ের জন্য ধ্যানাভ্যাসের প্রথম পর্যায়ে সদা ভ্রাম্যমান মনটিকে অতীত ও ভবিষ্যৎ থেকে মুক্ত করে যেমন সন্নিবিষ্ট করতে হয়, শ্বাস প্রশ্বাসের উত্থান ও পতনের সঙ্গে আমরা ছোটরাও তেমনি মগ্ন হয়ে যেতাম সদা বিরাজমান বর্তমানের হৃদস্পন্দনের সঙ্গে। এই কারণে দুশ্চিন্তা যেমন আঁকড়ে ধরত না, তেমনি স্মৃতির পটে যা আঁকা হয়ে যেত তার নিখাদ ও পক্ষপাত দোষমুক্ত অভিজ্ঞতার এক অনুপম চিত্রলিপি। 26 মার্চ সারাদিন ও রাত্রির কারফিউর মধ্য দিয়েই সন্তর্পণে অলিগলি পেরিয়ে ও পাঁচিল টপকিয়ে খালার বাড়িতে আশ্রয় নিল বহু মানুষজন। অকুতভয় খালা সকলকে সাদরে বরণ করলেন। আশ্রিতদের কাছেই শোনা গেল নাগরমহল সিনেমা হলে আগুন লাগার কাহিনী। 25 মার্চ রাতে পাকিস্তানি সেনারা আশেপাশের বস্তিতে গুলি চালিয়ে ও আগুন জ্বালিয়ে বহু নিরীহ মানুষকে হত্যা করে। অনেকে প্রাণে বাঁচতে নাগরমহল সিনেমার হলে আশ্রয় গ্রহণ করার পর বর্বর সেনারা সেই হলটিতেই আগুন লাগিয়ে দেয়। আগুন থেকে বাঁচবার জন্য দলে দলে মানুষ রাস্তায় বের হওয়ার পর তাদের উপর ঢালাওভাবে গুলিবর্ষণ শুরু হয়। শতাব্দীর জঘন্যতম সুপরিকল্পিত এই হত্যাকাণ্ডগুলোর অন্যতম একটি ছিল জাতিভিত্তিক। হিন্দু ও মুসলিম নির্বিশেষে বাঙালি হওয়ার কারণেই নিরীহ ও নিরপরাধ মানুষগুলোকে হত্যা করা হয়। ঘটনার ভয়াবহতা প্রত্যক্ষ করে আমাদের পরিচয় গোপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কারফিউর মধ্যে বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি ও হত্যাকাণ্ডের খবরটিও ইতিমধ্যে জানা হয়ে গিয়েছে। রিমি ও আমাকে বলা হলো, যদি সৈন্যরা আমাদের বাড়িতে ঢুকে আমাদের পরিচয় জানতে চাই, আমরা যেন আব্বুর নাম গোপন করি, খালু সিরাজুল ইসলাম চৌধুরীকেই যেন বাবা হিসাবে পরিচয় দেই। চারপাশের এই নৃশংসতা দেখে আমার মনটি বিদ্রোহ করতে চাইল। আমি বললাম, যদি মরতে হয় আব্বুর পরিচয় দিয়েই মরব। আমার সেদিনের উক্তিটি ছিল মর্মান্তিক অভিজ্ঞতার আলিঙ্গনে পিষ্ট এক বালিকার অবোধ আস্ফলন মাত্র। বাড়ির সকলে ইতিমধ্যে আমার চক দিয়ে আঁকানো নৌকার ছবি ও জয় বাংলা শব্দমালা মুছে ফেলেছে। এতটুকু অসতর্ক হলেই বাড়িভর্তি সকল মানুষকেই মৃত্যুমুখে পতিত হতে হবে, এই রূঢ় সত্যটি দিবালোকের মতোই স্পষ্ট হয়ে উঠল। 27 মার্চ সকালে কয়েক ঘন্টার জন্য কারফিউ তুলে নেওয়া হলো। সেই সময় বড় মামু মামাতো ভাই মাসুদকে সঙ্গে নিয়ে উপস্থিত হলেন মুক্তির দিশারি রূপে। আমাদের 2 বোনকে সঙ্গে নিয়ে তিনি রওনা হলেন মগবাজারের পথে। চারদিকে ছড়িয়ে থাকা অগণিত লাশের সারি ও রক্তাক্ত রাজপথের মধ্য দিয়ে পথ করে ধীরে ধীরে এগিয়ে চলল বড় মামুর লাল হিলম্যান গাড়িটি। আব্বু ও আম্মার খবর জানবার জন্য আমাদের মন অধীর হয়ে উঠল।
আমাদের ব্যাকুল প্রশ্নের উত্তর বড় মামু দিলেন খুব সংক্ষেপে। আব্বু দুর্গম পথ পাড়ি দিয়ে হাঁটছেন। বাঙালি জাতিকে মুক্তি করবার প্রতিজ্ঞা নিয়ে আম্মা আত্মগোপন করে রয়েছেন ঢাকা শহরের মধ্যেই। বড় মামু আমাদের নিয়ে গেলেন মগবাজারে ছোট মামু সৈয়দ গোলাম মওলার বাড়িতে। সেখানে আমরা এক রাত কাটালাম। পরদিন খুব ভোরে তিনি পরিবারসহ বরিশালের উলানিয়া অঞ্চলে মামির বাবার বাড়িতে চলে গেলেন। রিমি ও আমি এরপর আশ্রয় নিলাম মগবাজারের সদ্যবিবাহিত দম্পতি আমাদের খালাতো ভাই শামসুল আলম চৌধুরী সাঈদ ও ফুফাতো বোন আনা আপার স্নেহাশ্রয়ে। ৩০ মার্চ সকালে বড় মামু আবারও এলেন আমাদের নিতে। শিশুকাল থেকেই বড় বোনের ভালোবাসা দিয়ে যে আনা আপা আমাদের আগলে রেখেছিলেন, তাকে ছেড়ে আসতে আমাদের যার পরনাই কষ্ট হচ্ছিল। আমরা ব্যথিত চিত্তে পরস্পরের কাছ থেকে বিদায় নিলাম। দুরন্ত সাহসী সাঈদ ভাই ও বড় মামু আমাদের নিয়ে গেলেন মগবাজারের রাস্তার এক পাশে রাখা পরিচিত হিলম্যান গাড়িটির কাছে। গাড়ির ভেতরে আবিষ্কার করলাম আম্মাকে। শুরু হলো উজাড় করে হৃদয়ের কথা বলা, বন্ধুর অজানা পথে পাড়ি দেওয়ার প্রারম্ভে। সতর্কতা অবলম্বনের জন্য টিকাটুলির মোড়ে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। দুটো বেবি ট্যাক্সি আমাদের পৌঁছে দিল ডেমরাঘাট পর্যন্ত। কৌতূহলী মানুষের নানা জিজ্ঞাসাবাদ এড়িয়ে লঞ্চে করে আমরা পৌঁছে গেলাম কালীগঞ্জের আফতাব উদ্দিন মিয়ার বাড়িতে। তিনি এই এলাকায় পাগলা আফতাব নামেই বেশি পরিচিত। সাদা পাঞ্জাবি ও পায়জামা পরিহিত কুচকুচে কালো ও লম্বা দাড়িওয়ালা সদাহাস্য আফতাব মিয়া নাকি এককালে মানসিক রোগাক্রান্ত ছিলেন। ভালো হয়ে যাওয়ার পর তার পাগলা উপাধিটি রয়ে যায়। তার বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শুরু হলো আসন্ন বৈশাখের কালবৈশাখী ঝড়। পরন্ত বিকালের রক্তিম আভা ঢাকা পড়ে গেল ঘন কালো মেঘে। পাড়ার মেয়েদের আমন্ত্রণে রিমি ও আমি ঝড়ো হাওয়ার মতোই মিলিয়ে গেলাম আমের বনে আম কুড়াতে। মহাফুর্তিতে কচি আমে কোচর ভরে ফিরে এলাম আম্মার কাছে। ঘরে কুপবাতি টিমটিম করে জ্বলছে। আম্মা আশঙ্কা করছিলেন যে এই বিজলি বাতিহীন জঙ্গলের পরিবেশে আমরা হয়তো ভয় পাব, কিন্তু আম্মার আশঙ্কাকে খণ্ডন করে আমি উৎসাহ ভরে বললাম, আম্মা আমরা ঢাকায় যাব না, এখানে দিনের বেলা গাছের নিচে ঘুরে বেড়াবো আর রাতে পড়বো, কি মজা হবে না আম্মা? 11 বছরের জ্যেষ্ঠ কন্যার এই অভাবনীয় প্রস্তাবটি শুনে আম্মার ভাবনার রাজ্যে যে কথাগুলো সেই মুহূর্তে জড়ো হয়েছিল তা পরবর্তী সময়ে তিনি প্রকাশ করেছিলেন এইভাবে। আমি জঙ্গলের মধ্যে ঘনায়মান সন্ধ্যার অন্ধকারে দাঁড়িয়ে রাগের পরিবর্তে সশব্দে হেসে উঠলাম। আমার সঙ্গে মেয়েরাও হাসছে। ওরা ভেবেছে আমি আনন্দের সঙ্গে সম্মতি দিয়েছি, তার জন্যই এ হাসি। যেন শিশুর প্রাণের ভয়লেসহীন এক অবাধ চিত্তের গতির সঙ্গে তাল মিলিয়ে ওরাও চলছে। সেখানে কোনো ভয়, দুশ্চিন্তা ও পরবর্তী মুহূর্তের নিদারুণ অনিশ্চয়তার বিন্দুমাত্রর কোনো চিহ্ন ও লেশ নেই। আফতাব উদ্দিন মিয়া ও তার পরিবার পরিজন আমাদের সাদরে বরণ করে আশ্রয় দেওয়ার পরেও পরদিন গভীর রাতেই সেই স্থানও ত্যাগ করতে হলো। আমাদের আসার খবর চারদিকে রটে গিয়েছে। এরপর আমরা সোজা রওনা দিলাম আব্বুর জন্মভূমি আমাদের গ্রামের বাড়ি দরদরিয়ার পথে। এবারে আর রেলগাড়িতে যাত্রা নয়। শীতলক্ষা নদীপথে রৌদ্রালোকিত ভোরের মিষ্টি বাতাসে আমাদের ছাইওয়ালা নৌকা তরতর করে এগিয়ে চলল। মাঝির কাছে আমাদের পরিচয় গোপন রাখা হলো। আম্মা তার সর্বাক্ষণিক সঙ্গী রেডিওতে কান পেতে বিবিসি, ভয়েস অফ আমেরিকা ও কলকাতার আকাশবাণীর বেতার কেন্দ্রের সংবাদ শোনার চেষ্টায় রত। আকাশবাণীর সংবাদে ভেসে এলো জনপ্রিয় সংবাদ পাঠক দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের সোনালী কণ্ঠ। এপার বাংলায় নতুন মন্ত্রিসভা, ওপার বাংলায় গণহত্যা ও যুদ্ধের দামামা। আব্বুর সহোদর মেজ ভাই আমাদের মফিজ কাকু আমাদের আশ্রয় দিলেন তার পরম আদর ও স্নেহের ডানাতলে। ওখানে আমাদের সমবয়সী চাচাতো বোন ইপি ও দীপির সঙ্গে শুরু হলো খেলা আর খেলা। জোছনা ভরা রাতে উঠোনের পাশে রাখা খড়ের গাদার পেছনে ও দক্ষিণ কোঠাবাড়ির কাঠের মাচায় উঠে আমরা লুকোচুরি খেলতাম। আমাদের খেলায় যোগ দিত ওহিদুল, পেয়ারা, খোকন, সমত্ত, হরেসা, এইসব আত্মীয় ও গ্রামের ছেলেমেয়েরা। বাড়ির সামনের পুকুরে ঢেউয়ে চাঁদের আলো থিরথির করে কাঁপত। শালো গজারির বন চৈতি হাওয়ার দোলায় দুলত সনসন শব্দ করে। ঝিঝি পোকার অবিশ্রান্ত ডাক, হাজার জোনাকির নক্ষত্রমালায় ঘেরা বন ও হারিকেনের ফিকে আলোয় আমাদের লুকোচুরি খেলা দারুণ জমে উঠত। আলো ও আধারের রহস্য কেটে আমরা খুঁজে বেড়াতাম একে অন্যকে। 10 এপ্রিল রাতটি ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। আকাশবাণী কলকাতার বেতার কেন্দ্র থেকে বারবারই প্রচারিত হচ্ছিল যে রাত 10টার পর একটি বিশেষ সংবাদ প্রচারিত হবে। রান্নাঘরে ব্যস্ত হোসনে আরা বেগম কাকিকে আম্মা পশ্চিমের কোঠার দোতলায় আমাদের শোবার ঘরে ডেকে নিলেন।
আম্মার নির্দেশেই খেলা ফেলে ইপি ও দিপি সহ রিমি ও আমি জড়ো হলাম আম্মার খাটের ওপর। বাইরের বাংলা ঘরের বারান্দায় গ্রামের লোকজন সহ রেডিও ঘিরে মফিজ কাকু অপেক্ষা করছেন সেই বিশেষ সংবাদের। রাত 10টায় দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের সতেজ ও মসৃণ কণ্ঠে উচ্চারিত হলো শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সংবাদটি। তিনি বললেন, স্বাধীন বাংলাদেশ সরকার গঠন করা হয়েছে। বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামের নতুন এই রাষ্ট্রের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম আর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। এখন বাংলাদেশের বিপ্লবী সরকারের প্রধানমন্ত্রীর ভাষণ প্রচারিত হবে। তারপর শুরু হলো আব্বুর ভাষণ। আব্বুর কণ্ঠ শুনে বিপুল বিস্ময় ও আনন্দ ভরা আমরা বাকরুদ্ধ, যেন স্বর্গলোক থেকে ভেসে আসছে কোনো দৈব কণ্ঠ। ইথার তরঙ্গের মধ্য দিয়ে ভেসে আসা আব্বুর কণ্ঠস্বর আমরা শুনলাম এমনই একাগ্রতার সঙ্গে। আব্বু বললেন, স্বাধীন বাংলাদেশের বীর ভাই বোনেরা, বাংলাদেশের 7.5 কোটি মুক্তিপাগল মানুষের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সরকারের পক্ষ থেকে আমি আপনাদের আমার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি তাদের, যাদের বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে গিয়ে তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছেন। যতদিন বাংলার আকাশে চন্দ্র সূর্য গ্রহ তারা রইবে, যতদিন বাংলার মাটিতে মানুষ থাকবে, ততদিন মাতৃভূমির স্বাধীনতা রক্ষার সংগ্রামে বীর শহীদদের অমর স্মৃতি বাঙালির মনস্পটে চির অম্লান থাকবে। পুরাতন পূর্ব পাকিস্তানের ধ্বংসাবশেষের ওপর নতুন বাংলাদেশ গড়ে তুলবার সংকল্পে আমাদের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমাদের এই পবিত্র দায়িত্ব পালনে এক মুহূর্তের জন্যও ভুলে গেলে চলবে না যে এ যুদ্ধ গণযুদ্ধ, এবং সত্যিকারের অর্থেই এক কথা বলতে হয় যে এ যুদ্ধ বাংলাদেশের দুঃখী মানুষের যুদ্ধ। খেটে খাওয়া সাধারণ কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, তাদের সাহস, তাদের দেশপ্রেম, তাদের বিশ্বাস, স্বাধীন বাংলাদেশের চিন্তায় তাদের নিমগ্ন প্রাণ, তাদের আত্মহুতি, তাদের আত্মত্যাগ ও তিতিক্ষার জন্ম নিল এই নতুন বাংলাদেশ। 7.5 কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ফলপ্রসূ হয়ে উঠুক আমাদের এই স্বাধীন সম্পদ। বাংলাদেশের নিরন্ন দুঃখী মানুষের জন্য রচিত হোক এক নতুন পৃথিবী, যেখানে মানুষ মানুষকে শোষণ করবে না। আমাদের প্রতিজ্ঞা হোক ক্ষুধা, রোগ, বেকারত্ব আর অজ্ঞানতার অভিশাপ থেকে মুক্তি। এই পবিত্র দায়িত্ব নিয়োজিত হোক 7.5 কোটি বীর বাঙালির ভাই বোনদের সম্মিলিত মনোবল ও অসীম শক্তি, যারা আজ রক্ত দিয়ে উর্বর করেছে বাংলাদেশের মাটি, যেখানে উৎকর্ষিত হচ্ছে স্বাধীন বাংলাদেশের নতুন মানুষ। তাদের রক্ত আর ঘামে ভেজা মাটি থেকে গড়ে উঠুক নতুন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। গণমানুষের কল্যাণে সাম্য আর সুবিচারের ভিত্তিপ্রস্তরে লেখা হোক জয় বাংলা, জয় স্বাধীন বাংলাদেশ। আব্বুর সুদীর্ঘ বক্তৃতাটি সমাজের সর্বস্তরের মানুষকে উদ্দেশ্য করে রচিত হয়েছিল। তার বক্তব্যের প্রতিটি ছত্রেই ছিল সুচিন্তিত দিক নির্দেশনা স্বাধীনতার লক্ষ্যে ও স্বাধীনতার উত্তর বাংলাদেশের জন্য। সামরিক বাহিনী ও বেসামরিক প্রশাসনকে স্বাধীন বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণাধীন করে এবং সরকারের পক্ষ থেকে ভাতা ও নিয়োগপত্র প্রদান করে তাদের মধ্যে দায়িত্ব বন্টন করা হয়েছিল অত্যন্ত সুচারুভাবে। রক্তঝরা গণহত্যার শিকার একটি জাতির চরম সংকটপূর্ণ সময়ের দূরদর্শিতার জন্য নেতা আব্বুর সজাগ দৃষ্টি ছিল সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে। তিনি দ্বৈতহীন কণ্ঠে সেদিন বলেছিলেন, বিদেশি রাষ্ট্রবন্ধুসমূহের কাছ থেকে যে অস্ত্র আমরা সাহায্য চেয়েছি, তা আমরা চেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আর একটি স্বাধীন দেশের মানুষের জন্য। এই সাহায্য আমরা চাই শর্তহীনভাবে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রতি তাদের শুভেচ্ছা ও সহানুভূতির প্রতীক হিসাবে। হানাদারদের রুখে দাঁড়াবার এবং আত্মরক্ষার হিসাবে যে অধিকার মানবজাতির শাশ্বত অধিকার। বহু বছরের সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশের পত্তন করেছি। স্বাধীনতার জন্য যে মূল্য আমরা দিয়েছি তা কোনো বিদেশি রাষ্ট্রের উপরাষ্ট্রের হওয়ার জন্য নয়। পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম একটি শান্তিকামী দেশ হিসাবে রাষ্ট্র, পরিবার, গোষ্ঠীতে উপযুক্ত স্থান আমাদের প্রাপ্য। এ অধিকার বাংলাদেশের 7.5 কোটি মানুষের জন্মগত অধিকার। আব্বুর রাজনৈতিক প্রজ্ঞা, পাণ্ডিত্য, বিনয়, নিষ্ঠা, দেশপ্রেম, সততা ও আত্মমর্যাদা সম্পন্ন চারিত্রিক গুণাবলীর কারণেই তিনি ভারত সরকার ও ইন্দিরা গান্ধীর প্রশাসনের শ্রদ্ধা, সম্মান ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। 10 এপ্রিল সেই নিশীথ রাতে মন্ত্রমুগ্ধ হয়ে শোনা আব্বুর ঐতিহাসিক বক্তৃতাটি বিশ্লেষণ করার মতো বয়স তখন আমাদের ছিল না, কিন্তু তার বক্তব্য থেকে একটি ব্যাপার সুস্পষ্ট হয়ে উঠেছিল যে স্বাধীনতা যুদ্ধে আমাদের জয় সুনিশ্চিত। আম্মা গভীর আনন্দে উদ্বেলিত হয়ে বললেন, আর চিন্তা নেই, তোমার আব্বু রয়েছে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বে, জয় আমাদেরই হবে।
মফিজ কাকু বাংলাঘর থেকে ফিরে এসে উল্লাসিত কণ্ঠে আম্মাকে অভিনন্দন জানালেন। ২৬ মার্চ দুপুরে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বঙ্গবন্ধু শেখ মুজিবুরের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। কালুরঘাটে চট্টগ্রাম বেতারের শিল্পী বেলাল মোহাম্মদ প্রতিষ্ঠিত স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের ট্রান্সমিটারের মাধ্যমে মেজর জিয়াউর রহমানের ২৭ মার্চের স্বাধীনতার ঘোষণাটি অধিকাংশ মানুষের কাছে পৌঁছে দেয়। তিনিও বঙ্গবন্ধু শেখ মুজিবুরের পক্ষ থেকেই স্বাধীনতা ঘোষণা করেছিলেন। জিয়াউর রহমানের ঘোষণাটি সেই সময় বাঙালি সৈনিকদের মধ্যে বিশাল উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছিল। স্বাধীনতার এই ঘোষণাগুলো ছিল বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতার একটি অংশ। ৫২ এর ভাষা আন্দোলন, আত্মদান, ৬ দফার সংগ্রাম, রক্তক্ষরণ, প্রথম জাতীয় সাধারণ নির্বাচন, অসহযোগ আন্দোলন, ২৭ মার্চের যুগান্তকারী ভাষণ ইত্যাদি বাঙালির আত্মধিকারের মোড় পরিবর্তনের ঘটনাবলীর মধ্য দিয়েই পুরো জাতি ধাপে ধাপে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিল চূড়ান্ত স্বাধীনতার জন্য। স্বাধীনতার ঘোষণাগুলো ছিল ২ দশকের সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত মানসিক প্রস্তুতিরই একটি সফল উত্তরণ। কিন্তু তারপর স্বাধীনতার জন্য আত্মত্যাগের প্রস্তুত এই দামাল জাতি আর অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন ছিল একটি আইনানুগ জাতীয় সরকারের, সারা বিশ্বের সমর্থন লাভ ও মুক্তিযুদ্ধের প্রতি সহানুভূতিশীল রাষ্ট্রগুলোর সাহায্য ও সহযোগিতা আদায় এবং নবজাতক রাষ্ট্র হিসাবে স্বীকৃতি স্বাধীন বাংলাদেশ সরকারের। ১০ এপ্রিল গণপ্রজাতন্ত্রী স্বাধীন বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠা সম্ভবপর হয়েছিল বিচ্ছিন্ন সংগ্রামকে একটি ঐক্যবদ্ধ জাতীয় কাঠামোর মধ্য দিয়ে মূলধারায় প্রবাহিত করতে। ১০ এপ্রিলের পর থেকে আমাদের পৃথিবীটি ভিন্ন রূপে দেখা দেয়। পূর্ব দিগন্তে স্বাধীনতার যে সূর্যটি উদীয়মান, সেই উদয়ের পথে নেতৃত্বে রয়েছেন আব্বু। আমাদের আর ভয় নেই। ১৭ এপ্রিল কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলার আম্রকাননে প্রথম বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। দেশ বিদেশের সাংবাদিকদের উপস্থিতিতে অনাড়ম্বর পরিবেশে আত্মপ্রকাশ করে স্বাধীন বাংলাদেশ সরকার। আব্বুর সুযোগ্য সহযোদ্ধা সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধুর অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। আব্বু প্রধানমন্ত্রী, তার ৩ সহকর্মী ক্যাপ্টেন এম মনসুর আলী অর্থমন্ত্রী, আবু হেনা এম কামরুজ্জামান স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এবং খন্দকার মোস্তাক পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। খন্দকার মোস্তাক আসলে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী ছিলেন। শেষ পর্যন্ত তা হতে না পেরে তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে এই শর্তে তিনি সরকারে যোগ দেন। ১৭ এপ্রিল ইতিহারে আবারও ভেসে এলো আব্বুর কণ্ঠস্বর। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের সাংবাদিক বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদের আমন্ত্রণে স্বাধীন বাংলাদেশের মাটি দেখে যাওয়ার জন্য বহু কষ্ট করে বহু দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন। পাকিস্তান আজ মৃত এবং ইয়াহিয়া নিজেই পাকিস্তানের হত্যাকারী। স্বাধীন বাংলাদেশ আজ একটা বাস্তব সত্য। আমাদের এই অস্তিত্ব রক্ষার সংগ্রামে আমরা কামনা করি বিশ্বের প্রতিটি ছোট বড় জাতির বন্ধুত্ব। আমরা কোনো শক্তি, ব্লক বা সামরিক জোটভুক্ত হতে চাই না। আমরা আশা করি শুধু শুভেচ্ছার মনোভাব নিয়ে সবাই নিঃসংকোচে আমাদের সাহায্য করতে এগিয়ে আসবেন। কারো তাবেদারে পরিণত হওয়ার জন্য আত্মনিয়ন্ত্রণের দীর্ঘ সংগ্রামে আমাদের মানুষ এত রক্ত দেয়নি, এত ত্যাগ স্বীকার করছে না। স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগরের নামকরণ আব্বুরই করা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে যুদ্ধাবস্থায় সরকার যেখানে যাবে সেই স্থানের নাম হবে মুজিবনগর। পরবর্তীতে কলকাতায় ৮ নম্বর থিয়েটার রোডের ভবনটি মুজিবনগর নামে পরিচিত হয়। মেহেরপুরের স্বাধীন বাংলাদেশের সেই প্রথম রাজধানীতেই কুরআন তেলাওয়াতের মাধ্যমে ঐতিহাসিক অনুষ্ঠানটির সূচনা হয়। কুরআন তেলাওয়াত করেন পাশের গ্রামের ১০ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ বাকের আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন টাঙ্গাইল থেকে নির্বাচিত প্রাদেশিক পরিষদ সদস্য আব্দুল মান্নান। মেহেরপুরের এসডিপিও মাহবুব উদ্দিন আহমেদ, পরবর্তী সময়ে যিনি ঢাকার পুলিশ প্রধান, এবং মেহেরপুরের মহকুমা প্রশাসক তৌফিক এ ইলাহি চৌধুরী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দকে পরিচয় করিয়ে দেন। বাংলাদেশের মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি আতাউল গনি ওসমানী ও চিফ অব স্টাফ কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রবের নামও তিনি ঘোষণা করেন। আইনানুগ সরকারের মূল ভিত্তি এবং বাংলাদেশের সংবিধানের মূল উৎস স্বাধীনতার ঘোষণাপত্রটি, যা ব্যারিস্টার আমির উল ইসলাম রচনা করেন, তা পাঠ করেন দিনাজপুর থেকে নির্বাচিত জাতীয় পরিষদের সদস্য ও আওয়ামী লীগ পার্লামেন্টারি দলের চিফ হুইপ অধ্যাপক ইউসুফ আলী।
আমাদের এই স্বাধীনতার ঘোষণা 1971 সালের 26 মার্চ হইতে কার্যকর বলিয়া গণ্য হইবে উল্লেখিত হয়। প্রতি বছর 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস পালনের প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি ওই শপথ গ্রহণ অনুষ্ঠানেই প্রদান করা হয়। বিশ্বের আরেকটি রাষ্ট্র স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমেই আইনানুগ সরকার প্রতিষ্ঠা করেন, সে দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র। 21 এপ্রিল কাঁধে ল্যাকটোজেন দুধের টিনের বোঝা বয়ে আমাদের গ্রামের বাড়িতে প্রবেশ করা মাত্রই বমি করে জ্ঞান হারালেন আমাদের আব্বু আহসান ভাই। চোখে মুখে পানি ছিটিয়ে সেবা করে হাসান ভাইয়ের জ্ঞান ফিরিয়ে আনা হলো। যশোরের ছেলে, পুরানো ঢাকার যশোর বোর্ডিংয়ের মালিক হাসান ভাই থাকতেন 17 নম্বর কারকুনবাড়ির লেনের খুব কাছের 14 নম্বর কারকুনবাড়ির লেনে। আব্বু, ছোট কাকু, আমাদের চাচাতো ভাই দলিলউদ্দিন আহমেদ ও আনারাপা ওই 17 নম্বর বাড়িতেই থাকতেন। 1959 সালের 26 এপ্রিল আব্বু ও আম্মার বিয়ের পর ওই বাড়িতে প্রথম ওঠেন। প্রতিবেশী ও পারিবারিক বন্ধু হাসান ভাই আম্মাকে মামি সম্বোধন করে এক মস্ত কেক দিয়ে বরণ করেন। সেই থেকে হাসান ভাই আমাদেরও বড় ভাইয়ের সমান। আমাদের শৈশবকাল থেকে তার সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। সেই হাসান ভাইকেই আম্মা গোপনে চিঠি পাঠিয়েছিলেন 1 বছর 3 মাসের শিশু সোহেলের জন্য দুধ, ফেরেক্স, তালমিছরি ও দুধপত্র জোগাড় করে আনতে। গ্রামে এই প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও ঔষধপত্রের প্রচণ্ড সংকট। নিরাপত্তার জন্য আম্মা তাকে রেলগাড়িতে আসতে নিষেধ করায় তিনি নদীপথে ও হাঁটাপথে ওইসব জিনিসপত্রের বোঝা নিয়ে বহুদূরে কষ্টে আমাদের মাঝে উপস্থিত হন। পথ অচেনা থাকায় ওই ভারী বোঝা নিয়ে তাকে বাড়তি বেশ কয়েক মাইল ঘুরতেও হয়েছিল। হাসান ভাইয়ের মাধ্যমে শহরের খবর জানা হলো। এরই মধ্যে 27 এপ্রিল দরদরিয়ায় পার্শ্ববর্তী শ্রীপুর বাজারে পাকিস্তানি হানাদার সৈন্যরা আক্রমণ শুরু করে। আব্বুর কাপাসিয়া মাইনর স্কুলের ইংরেজি শিক্ষক আব্দুল কুদ্দুস আকন্দের পুত্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক রুহুল আমিন ভাই, বর্তমানে ডক্টর রুহুল আমিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত, ও তার নবপরিণতা স্ত্রী রুবি ভাবিও সেদিন বিকালেই তার বড় ভাই ফারুক সহ কাপাসিয়া থেকে আমাদের বাড়ির কাছে উপস্থিত হলেন। রুহুল আমিন ভাইয়ের বিয়েতে আমি তাদের গাড়িতে চড়ে বরযাত্রী রূপে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। রুবি ভাবি তার মিষ্টি স্বভাব দিয়ে আমাদের সবার মন জয় করে নিয়েছিলেন। তারা আসার পর আমরা একত্রে সিদ্ধান্ত নিলাম যে আমরা সকলেই সেই রাত্রে গ্রাম ত্যাগ করব। কালব্যাধি লিভার সিরোসিস রোগাক্রান্ত মফিজ কাকু পার্শ্ববর্তী দেওনা গ্রামে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেবেন। কাকি ছেলেমেয়ে সহ তার বাবার বাড়ি হাতির দিয়া রওনা হবেন এবং আমরা আপাতত ঢাকায় ফিরে যাব রুহুল আমিন ও হাসান ভাইয়ের সঙ্গে। গভীর রাতে চুপিসারে আমরা আমাদের প্রিয় দরদরিয়া গ্রাম ত্যাগ করলাম। নদীপথের ঢাকা শহরে ফিরে আম্মা প্রথমে গেলেন হাসান ভাইয়ের স্ত্রী জাহানারা ভাবির বাবার বাড়ি জোরপুর লেনে। সেখানকার প্রতিবেশীদের মধ্যে আমাদের হঠাৎ উপস্থিতি সম্পর্কে কৌতূহলের উদ্রেক হওয়ায় রুহুল আমিন ভাই আমাদের নিয়ে গেলেন তার শ্বশুরবাড়ির বাসাবোতে। ইতিমধ্যে আম্মা আওয়ামী লীগ নেতা হামিদ কাকুর সঙ্গে হাসান ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করেন। হামিদ কাকু খবর পাঠালেন যে আম্মা যেন আমাদের সঙ্গে নিয়ে মুন্সিগঞ্জে তার শ্বশুরবাড়িতে আশ্রয় গ্রহণ করেন। সেখানে গেলে হামিদ কাকুর লঞ্চ আমাদের নিরাপদ স্থানে নিয়ে যাবে। মুন্সিগঞ্জে যাওয়ার প্রস্তুতি নেওয়ার ফাঁকেই আমি রুবি ভাবির বাবা লুৎফর রহমান কাকুকে জিজ্ঞাসা করলাম পথে পড়ার জন্য তার লাইব্রেরি থেকে কোনো বই নিতে পারি কি না। জনাব লুৎফর রহমান, যিনি নিজে ছিলেন বিদ্বান পণ্ডিত মানুষ, আমার বই পড়ার আগ্রহ দেখে খুশি ভরেই সম্মতি দিলেন। তার লাইব্রেরি থেকে যে বইটি সেদিন তুলে নিয়েছিলাম সেটির নাম ছিল টলস্টয়ের সেরা গল্প। খবর পেয়ে আম্মা আমাদের সঙ্গে নিয়ে হামিদ কাকুর শ্বশুরবাড়িতে গেলেন। সেখানে এক রাত কাটানোর পর তার শ্যালক অনুমামা ও রুহুল আমিন ভাইসহ ছোট্ট একটি লঞ্চ আমাদের দিকে রওনা হলো পদ্মা নদীর তীরবর্তী বানরি গ্রামের উদ্দেশ্যে। প্রাইভেট লঞ্চে একসঙ্গে এতগুলো তরুণের উপস্থিতি সন্দেহের সৃষ্টি হতে পারে, এ কারণে আমার পরামর্শ অনুযায়ী হাসান ভাই ও ফারুক ভাই শহরে ফিরে গেলেন। অনুমামা লঞ্চ চালাচ্ছেন, রুহুল আমিন ভাই তাকে সহায়তা করছেন। চারদিগন্ত বিস্তারী পদ্মা নদী ও আকাশে পুঞ্জীভূত মেঘ ও রৌদ্রের লুকোচুরি খেলা। এরই মাঝে আমাদের লঞ্চ এগিয়ে চলেছে। আমি ব্যাগ থেকে রাশিয়ার অমর কথাশিল্পী লিও টলস্টয়ের সেরা গল্পের বইটি খুলে ডুবে গেলাম অন্য জগতে। মানুষ বাঁচে কিসে? এই গল্পটির নায়ক দেবদূত মাইকেলকে পৃথিবীতে পাঠানো হয়েছিল 3টি মহাসত্যকে আবিষ্কার করার জন্য। এক অতি দরিদ্র মুচি সাইমনের গৃহে আশ্রয় নেবার প্রথম দিনটিকেই শীতার্ত ও ক্ষুধার্ত মাইকেল আবিষ্কার করেন প্রথম মহাসত্যকে।
মানুষের মাঝে কি রয়েছে? মানুষের মাঝে রয়েছে ভালোবাসা। অতি স্বার্থপর ও আত্মকেন্দ্রিক মানুষও তার ভেতরে লুকায়িত ভালোবাসার স্পর্শে সোনার মানুষে পরিণত হতে পারে। দ্বিতীয় মহাসত্যটি তিনি আবিষ্কার করেন ছোট দুটো যমজ বালিকার সঙ্গে পুনরায় সাক্ষাতের মাধ্যমে। স্রষ্টার আদেশে তিনি পৃথিবীতে গিয়েছিলেন সদ্য জন্ম দেওয়া ওই শিশু দুটির মায়ের জান কবজ করার জন্য। মাতৃহারা শিশু দুটিকে লালন পালন করবে কে লালন পালন করবে এই চিন্তায় উদ্বেগ হওয়ায় তিনি মায়ের জান কবজ না করেই স্বর্গে প্রত্যাবর্তন করেন। স্রষ্টা তাকে দেখান যে যিনি অতি ক্ষুদ্র কীটপতঙ্গেরও লালন পালন করে থাকেন, তার পক্ষে এই দুটি শিশুর প্রতিপালনের ব্যবস্থা করা অসম্ভব নয়। মাইকেল ফিরে আসেন পৃথিবীতে। সদ্য জন্ম দেওয়া যমজ কন্যার মার প্রাণ হরণ করে যখন স্বর্গের পথে রওনা হয়, তখন তার বিশাল ডানা দুটি খসে পড়ে। আপনা আপনি আত্মা স্বর্গে চলে যায়। স্রষ্টার প্রথম আদেশ লঙ্ঘন করার জন্য এবং তার মহাপরিকল্পনার অংশ হিসাবে মাইকেলকে পৃথিবীতেই রয়ে যেতে হয় তিনটি মহাসত্যকে খুঁজে বের করার জন্য। ওই সত্যগুলোকে জানার মধ্য দিয়েই তার প্রায়শ্চিত্ত হবে। দ্বিতীয় মহাসত্যটিকে খুঁজে পান ওই যমজ বাচ্চা দুটিকে দেখে। মাতৃহারা সন্তান দুটির হাত ধরে তাদের জন্য নতুন জুতার অর্ডার করতে এসেছিল তাদের পালক মা। তার নিজ সন্তানের মৃত্যুতে ব্যাকুল ওই মা গভীর স্নেহে বরণ করেন ওই শিশু দুটিকে। মেয়েদের প্রতি তার গভীর ভালোবাসা দেখে মাইকেল অনুধাবন করেন দ্বিতীয় মহাসত্যকে। মানুষ বাঁচে কিসে? মানুষ বাঁচে ভালোবাসার স্পর্শে। তৃতীয় মহাসত্যটিকে তিনি খুঁজে পান এক আত্মগর্বে গর্বিত ধনী ব্যক্তির আচরণের মধ্য দিয়ে। ওই ব্যক্তি পার্টিতে যাওয়ার জন্য মূল্যবান চামড়ার একজোড়া জুতা অর্ডার দিতে সাইমনের কাছে এসেছিলেন। মাইকেল সেই মুহূর্তে ওই ধনী খদ্দেরের পিছনে দেখতে পেয়েছিলেন মৃত্যুদূতের ছায়া। তৃতীয় মহাসত্যটির দ্বার এইভাবে উন্মোচিত হয়। মানুষ জানে না তার কখন মৃত্যু হবে, অথচ সেই ক্ষণস্থায়ী জীবন নিয়ে কত পরিকল্পনা, কত আস্ফালন। তিনটি মহাসত্যের আলোকে আলোকিত মাইকেলের প্রায়শ্চিত্ত সম্পন্ন হয়। তিনি ফিরে যান স্বর্গে। টলস্টয়ের অন্য গল্পটিও আমার মনকে নাড়া দেয়। গল্পটির নাম একজন মানুষের জন্য কতটুকু জমির প্রয়োজন। গল্পটি একটি ধনী সম্পদলোভী মানুষকে কেন্দ্র করে। এই মানুষটির মধ্যে জমি ক্রয়ের নেশা ছিল প্রবল। সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত পায়ে হেঁটে সে যতটুকু জমি ভ্রমণ করবে তার সবটুকুই সে পাবে। বিক্রেতাদের জন্য এই প্রস্তাবে সে রাজি হয়ে যায় মহাফূর্তিতে। অল্প জমি ভ্রমণ করে তার আশা মেটে না। আরও জমি লাভের আশায় সে ব্যগ্র পদচারণে ঘর্মাক্ত কলরবে জমির সীমানাকে বৃদ্ধি করে। সূর্যাস্তের সময় সে বিশাল জমির মালিক বনে যায়, কিন্তু সম্পদ আর ভোগ করা হয়ে ওঠে না। জমির লোভে শরীরের সব শক্তি নিঃশেষিত এই মানুষটি হঠাৎই মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাস্তবিক তার জন্য এতটুকু জমিরই প্রয়োজন ছিল যতটুকু দিয়ে তার শেষ শয্যা রচিত হয়েছিল। গল্পের জগৎ থেকে বাস্তবে ফিরে আসি। বৃষ্টির প্রচণ্ড ঝাপটায় একাকার হয়ে আকাশ আধার হয়ে প্রচণ্ড ঝড় নেমেছে। বৃষ্টির দাপটে আমাদের লঞ্চ টলমল করে দুলছে। লঞ্চের খোলা জানালা দিয়ে বৃষ্টির পানি ঢুকছে অবিরাম। কুল কিনারাহীন পদ্মার ঢেউ ফুঁসে উঠছে। মনে হলো এই যাত্রায় পদ্মা নদীতেই আমাদের সলিল সমাধি ঘটবে। আমাদের লঞ্চটি একসময় দুলতে দুলতে জনমানবহীন পদ্মার চরে আটকে গেল। ঝড় থেমে যাওয়ার পর রুহুল আমিন ভাই এবার স্টিয়ারিং হুইল ধরে লঞ্চ চালকের আসন গ্রহণ করলেন, আর অনুমামা লাফ দিয়ে নেমে গেলেন পানিতে। রশির অভাবে আম্মার কিছু শাড়ি পেঁচিয়ে তা লঞ্চের সাথে বেঁধে অনুমামা টানতে থাকলেন। উদ্দেশ্য চর থেকে লঞ্চকে পানিতে নামানো। আমরা সকলেই সাধ্যমতো সহায়তা করলাম লঞ্চটিকে চরমুক্ত করার জন্য। শেষ অবধি লঞ্চটি আবারও পানিতে ভাসল। বিজন সন্ধ্যায় আমরা উপস্থিত হলাম বানরি নামের অজানা গ্রামে। আমাদের আশ্রয়দাতা আওয়ামী লীগের সমর্থক এক অতি সজ্জন গৃহস্থ। সে বাড়িতেই হামিদ কাকুও রয়েছেন পরিবারসহ। তার দুই ছেলে বিপু ও অপু। বাড়ি একমাত্র কন্যা আমাদের সমবয়সী বন্ধু ইভাকে পেয়ে আমরা খুশি হলাম। হামিদ কাকুও অতি উৎসাহে মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের বলিষ্ঠ ভূমিকা সম্বন্ধে আমাদের অবহিত করলেন। দিনের বেলা ইভা, রিমি ও আমি চলে যেতাম পদ্মার তীরে। জোয়ারে সিক্ত নরম বালির মধ্যে আমরা লিখতাম জয় স্বাধীন বাংলাদেশ। সারাদিন নদীর তীর ও ধানক্ষেত, পাটক্ষেত ও বনবাজারে ঘুরে আমরা ফিরতাম সাজবেলা। চারদিকে তখন তক্ষক সাপের তককে তককে ডাক শোনা যেত। বিশাল লেজওয়ালা কুমিরের মতো দেখতে দুটি তক্ষক সাপের সঙ্গে প্রথম সাক্ষাৎ এই বানরি গ্রামেই। আপনারা তখন শুনছিলেন শারমিন আহমদ রচিত তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা এর ৪র্থ পর্ব। পুরো সময়টা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।